দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের নবম শ্রেণীর অন্তর্গত অমিয় চক্রবর্তীর লেখা ঘর। এটি ডাব্লিউবিসিএস মানে যে তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে ডাব্লিউবিবিএসসি যে বোর্ডসের, সেই বোর্ডসে হয়তো নেই, কিন্তু তোমরা যারা এসএসসি দেবে বা তোমরা যারা পড়তে চাও অমিয় চক্রবর্তীর ঘর, সে কারণে এই ভিডিওটি আমার তৈরি করা। আমি এই ভিডিওতে অমিয় চক্রবর্তী সম্পর্কে সামান্য বলে নেব, তারপর ঘর কবিতাটি একটু বিশ্লেষণ করব। মানে তার আগে ঘর কবিতাটি লাইন ধরে ধরে আমি একটু তোমাদের সাথে পড়ে নেব, আর তারপর ঘর কবিতা সম্পর্কে একটু বিশ্লেষণ করব, এবং তারপরে থাকবে কিছু এমসিকিউ প্রশ্ন এবং কিছু এসএকিউ প্রশ্ন। চলো তাহলে শুরু করি। অমিয় চক্রবর্তী সম্বন্ধে প্রথমে কিছু আমরা জেনে নেই। অমিয় চক্রবর্তীর জন্ম হয়েছিল 1901 খ্রিস্টাব্দে। 1901 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল শ্রীরামপুরে মাতামহর বাড়িতে অমিয় চক্রবর্তী জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল দ্বিজেশ চন্দ্র চক্রবর্তী এবং মায়ের নাম ছিল অনিন্দিতা দেবী। তার মাও একজন স্বনামধন্য লেখিকা ছিলেন। অমিয় চক্রবর্তীর মা বঙ্গনারী ছদ্মনামেও লেখালেখি করতেন। তার স্ত্রীর নাম ছিল হিয়েরডিস সিগর। পরে অবশ্য তিনি এই নামের বদল করেছিলেন, মানে তিনি পরবর্তীতে তার নাম পরিবর্তন করে রেখেছিলেন হৈমন্তী। তার স্ত্রী মানে অমিয় চক্রবর্তীর স্ত্রী ছিলেন ডেনমার্ক নিবাসী, অর্থাৎ তিনি ডেনমার্কের বাসিন্দা ছিলেন। অমিয় চক্রবর্তীর প্রথম যে গদ্য সাহিত্য লেখা শুরু করেছিলেন, সেই প্রথম গদ্য সাহিত্যের নাম হলো ভারতীয় শিল্প প্রতিভা, এবং তার প্রথম কবিতা সংকলন হলো কবিতাবলী। তাহলে প্রথম কবিতা সংকলনের নাম হলো কবিতাবলী। অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথের সাহিত্য সচিব ছিলেন। তার উল্লেখযোগ্য কাব্য গ্রন্থগুলির মধ্যে আমরা কবিতাবলী, এক মুঠো, পাড়াপাড়, ঘরে ফেরার দিন, মাটির দেওয়াল, পালাবদল, নতুন কবিতা ইত্যাদির নাম অনায়াসেই বলতে পারি। এছাড়াও তিনি প্রচুর অনুবাদ সাহিত্য রচনা করেছিলেন বা কবিতাবলী প্রচুর অনুবাদ করেছিলেন, এবং তিনি রবীন্দ্রনাথকে নিয়েই বেশি লেখালেখি করতেন। যেহেতু তিনি তার সাহিত্য সচিব ছিলেন, তাই তার কয়েকটি অনুবাদ হলো ট্যাগর ইন কানাডা, সায়েন্স অ্যান্ড রিলিজিয়াস হিউম্যানিজম ইত্যাদি। এছাড়াও মুক্তধারা নাটকের অনুবাদে তিনি প্রচুর সহায়তা করেছিলেন। এছাড়াও তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের যে ক্ষীরের পুতুল অনুবাদ হয়েছিল, সেই অনুবাদের কাজেও তিনি প্রচুর সহযোগিতা করেছিলেন। রবীন্দ্রনাথের প্রায় 17টি কবিতা তিনি অনুবাদ করেন, এটা আমরা বলতেই পারি। এই 17টি কবিতা পরবর্তীকালে দ্য ম্যাকমিলান অ্যান্ড কোম্পানিতে নতুনভাবে প্রকাশিত হয়েছিল। এছাড়াও তিনি 4 অধ্যায় যে উপন্যাসটি রয়েছে, সেই 4 অধ্যায় উপন্যাসটিকে 4 চ্যাপ্টার নামে প্রকাশনা করেছিলেন বা প্রকাশিত করেছিলেন। এবারে আমরা অমিয় চক্রবর্তীর লেখা যে ঘর কবিতাটি রয়েছে, সেই ঘর কবিতার লাইনগুলো দেখে নেব, তারপর আমরা এই ঘর কবিতার আলোচনায় ফিরব। বাড়ি ফিরেছি, জারুলের বেড়া, কাঁকর পথ থামবে দরজায়। আমার পৃথিবী এখানেই শেষ। অনেক দেশ চোখের তৃষ্ণায় ঘিরেছি। অনাত্ম সংসার দূরে গর্জায়। মনের স্মৃতির ঢিবি আজ নেই। নতুন হতেম প্রণামে এই আপন ঘরের গ্রামে। বেড়া পার হলো, পা চলো। সিঁড়ির কাছে চেনা কচি গলার আওয়াজ। গাছের আড়ালে বলো, কে স্থির দাঁড়িয়ে আলো নিয়ে ফিরে আসার সাজ। আলোচ্য ঘর কবিতায় জটিল জীবন থেকে ঘরের যে শান্ত জীবন রয়েছে, সেই শান্ত জীবনে প্রত্যাবর্তনের কথাই এই কবিতায় মূলত লেখক আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা দেখতে পাই কবি বাড়ি ফিরেছেন। বেড়া, কাঁকর পথ অর্থাৎ সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে তিনি ঘরের দরজায় এসে দাঁড়িয়েছেন। আর কবি মনে করেছেন এই ঘরের দরজায় এসেই কবির পৃথিবী শেষ হয়ে গিয়েছে। কবি অনেক দেশ ঘুরেছেন অতৃপ্ত তৃষ্ণা নিয়ে। সেখানে প্রত্যেকটি দেশে
তিনি লক্ষ্য করেছিলেন সংসারের গর্জন, কিন্তু আজ সেসব স্মৃতির ঢিবি ফেলে রেখে তিনি চলে এসেছেন। আর তাই তিনি তার আজন্ম পরিচিত সেই নিজের ঘর, এই নিজের ঘরেই তিনি আবার ফিরে এসে মনের যে পরিপূর্ণতা বা মনের যে শান্তি, সেই শান্তি তিনি খুঁজে পেয়েছেন। তাই আমরা দেখতে পাই কবির বাড়ির যে বেড়া, সেই বেড়া পার করে কবির পা এগিয়ে চলেছে। সেখানে তিনি শুনতে পেয়েছেন তার চির পরিচিত গলার আওয়াজ। গাছের আড়ালে তিনি দেখতে পেয়েছেন কেউ আলো নিয়ে তার জন্য প্রতীক্ষায় দাঁড়িয়ে রয়েছে। তাই আমরা বলতে পারি জীবনের শেষ লগ্নে তিনি ফিরে এসেছেন নিজের পরিচিত সেই শান্তিপূর্ণ ঘরের আবহে বা শান্তিপূর্ণ ঘরের একদম কাছে। দেখো, এই কবিতায় জারুলের বেড়া যে ওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে, এই জারুলের বেড়া যে শব্দটি, এই শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়েছিল। প্রথমত দেখো, আমরা জানি বেড়া দিয়ে কি করা হয় বলতো? বেড়া দিয়ে বাড়ির যে অভ্যন্তরীণ পরিবেশ, সেই অভ্যন্তরীণ বা বলতে পারো বাড়ির ভেতরের পরিবেশ, সেই ভেতরের পরিবেশকে বাড়ির বাইরের পরিবেশের থেকে আলাদা রাখার ব্যবস্থা করা হয়। ঠিক তেমনি ভাবে আরেকটি যে অর্থে, সেই অর্থে কবি বোঝাতে চেয়েছেন আমাদের যে বেড়া হলো একটি সীমারেখা, যে সীমারেখার এপারে রয়েছে আমাদের দেশ বা বলতে পারো আমাদের দেশের সংস্কৃতি, আর বেড়ার ওপারে রয়েছে অপর দেশের বা অন্যান্য দেশের সংস্কৃতি। বেড়া সেই দুই দেশের মধ্যেখানে থেকে সেই অপর সংস্কৃতিকে, মানে ওই দেশের সংস্কৃতি যাতে এই দেশে না আসতে পারে, এই দেশের সংস্কৃতি ও দেশে না আসতে পারে, সেই যে একটি দেখাশোনার দায়িত্ব, এই দেখাশোনার দায়িত্ব বেড়া তার নিজের ঘাড়ে তুলে নিয়েছে। বেড়া আসলে পাহারা দিচ্ছে যাতে সংস্কৃতি অপসংস্কৃতিতে পরিণত না হয়। কবি আসলে এই কবিতায় বুঝতে পেরেছিলেন যে যে সমস্ত পথ তিনি অতিক্রম করে এসেছেন, সেই সমস্ত পথ মোটেও কুসুমাকীর্ণ বা ফুল বেছানো ছিল না। তাতে ছিল জীবনের নানান ঘাত প্রতিঘাত। কিন্তু এই চড়াই উতরাইকে অতিক্রম করে কবি নিজের বাড়িতে ফিরে এসেছেন। আর যখনই তিনি নিজের বাড়ির কাছাকাছি চলে এসেছেন, তখনই শুরু হয়েছে তার মনের ভালো লাগা বা ভালোবাসা। আসলে আমরা সবাই জানি অমিয় চক্রবর্তী ছিলেন একজন ভ্রমণ পিপাসু ব্যক্তি, বা তিনি ভ্রমণের প্রতি একটু বেশি আসক্ত ছিলেন। তিনি তার জীবনে প্রচুর দেশ ভ্রমণ করেছেন, কিন্তু প্রচুর দেশ ভ্রমণ করলেও তাকে সব সময় ব্যাকুল করে তুলতো তার গৃহের প্রতি ভালোবাসা। তাই বিদেশে থাকলেও তিনি সব সময় নিজের ঘর আর তার ঘরের চারপাশের যে পরিবেশ, সেই পরিবেশের কথা সব সময় মনে করতেন। তাই আমরা এই কবিতায় খুব সুন্দরভাবে তার যে ছোট্ট ঘরটি রয়েছে, সেই ঘরের প্রতি ভালোবাসা ফুটে উঠতে দেখে থাকি। দেখো, এটাই হলো কবিতার একটু বিশ্লেষণ, সামান্য বিশ্লেষণ। এবার আমরা এই কবিতার কিছু এমসিকিউ প্রশ্ন এবং কিছু এসিকিউ প্রশ্ন দেখে নেব। ঘর কবিতার লেখককে? অপশনগুলি হলো বীরেন্দ্র চট্টোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অমিয় চক্রবর্তী। সঠিক উত্তর অমিয় চক্রবর্তী। অমিয় চক্রবর্তীর জন্ম মৃত্যুসাল উল্লেখ করুন। অপশনগুলি হলো 1900 থেকে 1985, 1901 থেকে 1986, 1902 থেকে 1987। সঠিক উত্তর 1901 থেকে 1986। প্রথম জীবনে অমিয় চক্রবর্তী কার ব্যক্তিগত সচিব ছিলেন? অপশনগুলি হলো রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। ঘর কবিতায় বাড়িটির বেড়া কিসের ছিল? অপশনগুলি হলো পাটকাঠির বেড়া, বাঁশের বেড়া, জারুলের বেড়া। সঠিক উত্তর জারুলের বেড়া। ঘর কবিতায়
বাঁকের পথ কোথায় থামার কথা বলা হয়েছে? অপশনগুলি হলো বাড়ির সামনে, ঘরের সামনে, দরজায়। সঠিক উত্তর দরজায়। আমার পৃথিবী এইখানে শেষ, কবির পৃথিবী কোথায় শেষ? অপশনগুলি হলো বাড়ির উঠানে, ঘরের দরজায়, গ্রামে। সঠিক উত্তর ঘরের দরজায়। অনেক দেশ চোখের তৃষ্ণায় ঘিরেছি, কোন কবিতার অংশ? অপশনগুলি হলো নুন, শিকার, ঘর। সঠিক উত্তর ঘর। ঘর কবিতায় দূরে কে গর্জন করে? অপশনগুলি হলো মানুষ, অচেনা দেশ, কবির ঘর। সঠিক উত্তর কবির ঘর। নূতন হতেম প্রণামে, কবি কোথায় নূতন হতেন? অপশনগুলি হলো আপন বাড়িতে, আপন ঘরের গ্রামে, গ্রামের বাড়িতে। সঠিক উত্তর আপন ঘরের গ্রামে। মনের স্মৃতির ঢিবি আজ নেই, কোন কবিতার অংশ? অপশনগুলি হলো এই জীবন, নতুন জীবন, ঘর। সঠিক উত্তর ঘর। ঘর কবিতায় কবি সিঁড়ির কাছে কি শুনতে পেয়েছিলেন? অপশনগুলি হলো কান্না, ভাঙা গলার আওয়াজ, কচি গলার আওয়াজ। সঠিক উত্তর কচি গলার আওয়াজ। গাছের আড়ালে বলো কে স্থির দাঁড়িয়ে, সে কি নিয়ে দাঁড়িয়েছিল? অপশনগুলি হলো লাঠি নিয়ে, আলো নিয়ে, বর্ষা নিয়ে। সঠিক উত্তর আলো নিয়ে। ঘর কবিতায় কখন ফিরে আসার কথা বলা হয়েছে? অপশনগুলি হলো দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা। সঠিক উত্তর সন্ধ্যাবেলা। বেড়া পার হলো পা চলো, কোন কবিতার অংশ? অপশনগুলি হলো ঘর, নুন, এই জীবন। সঠিক উত্তর ঘর। ঘর কবিতায় কবি কিভাবে নূতন হতে চেয়েছেন? অপশনগুলি হলো নব জন্ম নিয়ে, অতীতকে ভুলে গিয়ে, প্রণামের মাধ্যমে। সঠিক উত্তর প্রণামের মাধ্যমে। প্রথম জীবনে অমিয় চক্রবর্তী কার ব্যক্তিগত সচিব ছিলেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের। অমিয় চক্রবর্তীর লেখা বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থের নাম বলো। পারাপার, পালাবদল, এক মুঠো। অমিয় চক্রবর্তী কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ পলস বিশ্ববিদ্যালয়ের। অমিয় চক্রবর্তীর কত সালে একাডেমি পুরস্কার পান? 1963 সালে। কচি গলার আওয়াজ লেখক